প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল we will learn the use of some special words and phrases in English today. These words and phrases are very important in our English language skill. If we want to develop our skill, then we have to learn these things and this will definitely be useful for us. এই শব্দ এবং শব্দবন্ধগুলো কোনো পার্টিকুলার শ্রেণীর জন্য সীমাবদ্ধ নয়, এটি সকল ইংলিশ ভাষা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। তবে বিশেষত এইচএসসি পরীক্ষার্থীগণ এবং বিসিএস বা অ্যাডমিশনের জন্য যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর সাধারণভাবে সকল ইংরেজি ভাষা শিক্ষার্থীগণের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দগুলো। স্পোকেন ইংলিশের একটি মূল্যবান অংশ হলো স্পোকেন ইংলিশে কীভাবে সুন্দর সুন্দর বাগধারা ইউজ করা যায় এবং সেই ভাষাকে আরও বেশি মাধুর্যমণ্ডিত করা যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে এই স্কিলগুলো এই যে শব্দবন্ধগুলো এগুলোর ইউজ যদি আমরা জানি এবং বুঝি তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী হবে। ওকে, তো আমি সবার আগে আপনাদের কাছে অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং শেয়ার করবেন, এই অনুরোধ করছি। আর সর্বশেষে আরেকটি অনুরোধ থাকবে, সেটি হলো চ্যানেলটিতে একটি সাবস্ক্রিপশন করার জন্য, যাতে আমি এই কাজে আরও উৎসাহিত বোধ করি। ওকে, তো আসুন আমরা শুরু করি। ওকে, use of special words or phrases. Mohammad Delor Hussain with you, 35th BCS Education Cadet, lecturer English, Jhalokati Government Women's College, Jhalokati. Today we will learn 12 to 13 words or phrases, and in our later classes I hope there will be one or two more classes on this topic. We will discuss the other ones, and of course we will share a special technique to locate all these things in short, and I hope that that technique will be very useful for you. Technically I cannot share that technique at the first because I have to discuss these things before I share that technique with you. Okay, so first of all, be born. Be born, born means জন্মগ্রহণ করা। বি এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি। তো বিশেষত আমরা এখানে ওয়াজ বর্ন বা ওয়ার বর্ন এই শব্দটাই বেশি ব্যবহার করি, তবে কখনো কখনো আমরা এখানে ইজ বর্নও ব্যবহার করে থাকি। তবে খুব কম ক্ষেত্রেই আমরা আই অ্যাম বর্ন এই কথাটি ব্যবহার করে থাকি, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ব্যবহার করি হচ্ছে ওয়াজ বর্ন বা ওয়ার বর্ন, এবং কিছু ক্ষেত্রে ইজ বর্ন। ওকে, এটা সাধারণত কোনো কিছু বা কোনো দেশের কোনো মানুষের জন্ম, আবির্ভাব, উৎপত্তি ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। বার্থ অফ সামবডি অর অ্যান এন্টিটি অন আর্থ কাম ইনটু বিইং অর এক্সিস্টেন্স। ওকে, মোস্ট কমন ইউজ হচ্ছে ওয়াজ বর্ন। কোনো ব্যক্তি, বিশেষ ব্যক্তি বা কোনো বিশেষ স্থানে জন্মগ্রহণ করা ইত্যাদি অর্থে সাধারণত এই ফ্রেজটি ব্যবহৃত হয়। এটি একটি বহুল ব্যবহৃত ফ্রেজ। ওকে, যেমন বাংলাদেশ ওয়াজ বর্ন ইন 1971, বাংলাদেশ 1971 সালে জন্মগ্রহণ করে। এখানে জন্মগ্রহণ করে অর্থ হচ্ছে বাংলাদেশের তখন উৎপত্তি হয়। শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, শেক্সপিয়ার ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। মোস্ট সিনস আর বর্ন ফ্রম গ্রিড, অধিকাংশ পাপ এর জন্ম হয় লোভ থেকে। মোস্ট সিনস আর বর্ন ফ্রম গ্রিড, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো সবই প্যাসিভ মোডে ব্যবহৃত হয়, অর্থাৎ কারো জন্মগ্রহণ করা বা কোনো কিছুর জন্ম লাভ করা নিশ্চয়ই একটি প্যাসিভ ক্রিয়া। ওকে, সো প্যাসিভ ক্রিয়া মোডেই এটি ব্যবহৃত হয়। নজরুল ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি, নজরুল একটি দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। এখন আমরা এখানে দেখলাম যে ওয়াজ বর্ন এই ফ্রেজটি অত্যন্ত বহুল ব্যবহৃত ফ্রেজ। আমরা অহরহ দু চারটে বাক্য এই ওয়াজ বর্ন বা বি বর্ন এই শব্দবন্ধটি নিয়ে দেখে থাকি। সো আশা করি এরপর থেকে আমাদের এটি ব্যবহারে অনেক সহজ হবে। ওকে, তাহলে কারো জন্ম বা কোনো কিছুর উদ্ভব ইত্যাদি বোঝানোর জন্য আমরা বি বর্ন ফ্রেজটি ব্যবহার করব। এখানে মূলত ব্যবহৃত হয় হচ্ছে ওয়াজ বর্ন বা ওয়ার বর্ন,
কিছু ক্ষেত্রে ইজ বর্ন বা আর বর্ন। ওকে, তারপরে আমরা যাব লেট অ্যালোন। লেট অ্যালোন হচ্ছে এমন একটি ফ্রেজ যার ব্যবহার অনেক বেশি আমরা করে থাকি। সাধারণত বাংলায় এটি ব্যবহার করে থাকি এরকম যে একটি কাজ করার সামর্থ্য নেই, আবার অন্য একটি নিয়ে, হ্যাঁ, তো অন্য একটি নিয়ে চিন্তা, যে বড় একটি বিষয় নিয়ে চিন্তা করি। তাহলে এটি হলো যে কোনো একটি কাজের সামর্থ্য, যোগ্যতা বা আমাদের আওতা বহির্ভূত, সেই কাজটি আমরা করতে পারছি না, তার উপরে অন্য একটি কাজ। হ্যাঁ, তো দুই ক্ষেত্রে এটি নেগেটিভ। হ্যাঁ, আনথিঙ্কেবল, ইমপ্রবাবল আইডিয়া, আউট অফ রিচ। আউট অফ রিচ মানে হচ্ছে যেখানে আমরা পৌঁছতে পারি না, বা আওতা বা সীমাবদ্ধ, সীমার বাইরে। আফটার নেগেটিভ স্টেটমেন্টস, সাধারণত প্রথম অংশে নেগেটিভ থাকে, এর পরের অংশটি পজিটিভ আকারেই থাকে, কিন্তু সেখানে অর্থটি নেগেটিভ। আচ্ছা, যেমন মোস্ট পিপল ক্যান নট ইট 3 meals a day, অধিকাংশ মানুষ 3 বেলাই খেতে পায় না। লেট অ্যালোন বাই নিউ ড্রেসেস, আবার নতুন কাপড় চোপড় কিনবে কী করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 বেলা খাবার খাওয়াটাই অসম্ভব, সেখানে নতুন পোশাক আশাক ক্রয় করা কি করে সম্ভব। তো এই এক্সপ্রেশনটি ইংলিশে যদি আমরা দিতে চাই তাহলে বলবো মোস্ট পিপল ক্যানট ইট 3 meals a day, লেট অ্যালোন বাই নিউ ড্রেসেস। একইভাবে হসপিটালস ইন বাংলাদেশ ক্যানট গিভ জেনারেল ট্রিটমেন্ট, বাংলাদেশের অধিকাংশ হাসপাতালে সাধারণ চিকিৎসাই দিতে পারে না, লেট অ্যালোন ট্রিট কোভিড-19। আবার কোভিড-19 কী করে ট্রিট করবে, অর্থাৎ লক্ষ লক্ষ জনগণের এই দেশে হাসপাতালের সীমাবদ্ধতা রয়েছে, অপ্রতুলতা রয়েছে, সেখানে সাধারণ রোগীর চিকিৎসা করতেই হিমশিম খেতে হয়, তার উপরে আবার কোভিড-19 একটি মরার উপর খাড়ার ঘায়ের মতো আবির্ভাব হয়েছে। তাহলে লেট অ্যালোন বিষয়টি হলো যে একটি অংশই কোনো ক্রমে সম্ভব না, সেখানে অন্য একটি অংশ আমরা চিন্তা করি কিভাবে, অর্থাৎ চিন্তা করা বা ভাবা যায় না, এরকম ক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। ওকে, যেমন আই ক্যানট রিমেম্বার ইউর নেম, লেট অ্যালোন ইউর অ্যাড্রেস, আমি তোমার নামটাই মনে করতে পারছি না, তোমার ঠিকানা মনে করব কী করে। ওকে, আচ্ছা, নাম্বার 3, লেস্ট। লেস্ট হচ্ছে আমাদের একটি কাজ করা উচিত বা করতে হবে, অন্য একটি কাজ যাতে না ঘটে সেজন্য, অর্থাৎ এই কাজটি না করলে যা হতে পারে সেটি বোঝানোর জন্য আমরা লেস্ট ব্যবহার করি। এটাকে বলা হয় পাসে বা এই ভয়ে, কেমন, অর্থাৎ আই রাইজ আর্লি, আমি দ্রুত ঘুম থেকে উঠি, লেস্ট আই শুড রান আউট অফ টাইম, আর নাহলে কী হতে পারে, আমার সময়ের স্বল্পতা হতে পারে, অর্থাৎ আমি সময়ের কাজ সময়ে করতে পারবো না, এই ভয়ে আমি কি করি, তাড়াতাড়ি উঠি। রিড ভেরি ওয়েল লেস্ট ইউ মাইট কাট এ সরি ফিগার, বেশি করে ভালো করে পড়ো, অন্যথায় তুমি খারাপ ফলাফল করতে পারো। তাহলে এই যে খারাপ ফলাফল করতে পারো, এই ভয়ে তুমি কি করো, বেশি করে পড়ো। এখন এই যে লেস্ট, এটি একটা ভয়, কেমন, এই ভয়ে পাশে তুমি ফেল করো, অথবা যদি ভালো করে আমি তাড়াতাড়ি না উঠি তাহলে পিছনে আমি হয়তো সময়ে কুলাতে পারবো না। তাহলে লেস্ট এই বিষয়টি হলো নেগেটিভ। এখানে মনে রাখতে হবে যে লেস্টের পরে যে সাবজেক্টটি আমরা ব্যবহার করব তারপরে দুটো অক্সিলারি ভার্বের যে কোনো একটি চুজ করতে হবে, একটি হচ্ছে শুড আর একটি হচ্ছে মাইট। আর অফকোর্স আমাদেরকে এখানে মূল ভার্ব ব্যবহার করতে হবে, যেমন আই শুড রান আউট অফ টাইম, ইউ মাইট কাট এ সরি ফিগার। ওকে, তো লেস্ট এর অর্থ কি, এর অর্থ হচ্ছে যে কোনো একটি কাজ যেটা না করলে অন্য একটি সমস্যা হতে পারে, সেটি বোঝানোর জন্য আমরা লেস্ট ব্যবহার করব। ওকে, এরপরে নাম্বার 4, এখানে আসলে 3 আসছে, নাম্বার 4 হবে এটি, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু। 4 নম্বরে আমরা আলোচনা করব হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বা উইল হ্যাভ টু, শ্যাল হ্যাভ টু, ডোন্ট হ্যাভ টু, ডাজন্ট হ্যাভ টু, ডিড নট হ্যাভ টু। এই সবগুলোই বাধ্যবাধকতা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যদি কোনো কাজ করতে আমরা বাধ্য হই তাহলে বলবো হ্যাভ টু, আর যদি কোনো কাজ করতে আমরা বাধ্য না হই তাহলে বলবো ডোন্ট হ্যাভ টু। ওকে, অর্থাৎ নেগেটিভটা এবং নেগেটিভ বা পজিটিভ দুইভাবেই আমরা এটি ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাভ টু মেনটেন আ বিগ ফ্যামিলি, আমার একটি বড় পরিবারকে মেনটেন করতে হয়। এই যে করতে হয় বা আমি করতে বাধ্য, এটি বোঝানোর জন্য আই হ্যাভ টু।
যদি সিম্পলি বলতাম আই মেনটেন এ বিগ ফ্যামিলি, তাহলে কি হতো? তাহলে অর্থ হতো যে আমি একটি বড় পরিবার মেনটেন করি। আর যদি বলি আই হ্যাভ টু মেনটেন, তাহলে হবে যে আমার একটি বড় পরিবার মেনটেন করতে হয়। দুটোর অর্থ একটু ডিফারেন্ট। ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ টু গেট এ জব ইন বাংলাদেশ। বাংলাদেশে একটি চাকরি পেতে হলে তোমাকে ইংলিশ শিখতে হবে। এই যে হ্যাভ টু, শিখতে হবে, বাধ্যতামূলক। ওকে, তাহলে হ্যাভ টু বা হ্যাজ টু এটার অর্থ হচ্ছে বাধ্যতামূলকভাবে করতে হবে। যেমন আলিফ ডিড নট হ্যাভ টু চিট মি। আলিফের আমার সাথে প্রতারণা করা ঠিক হয়নি, অর্থাৎ তার আমাকে প্রতারণা করতে হয় না। আই উড গিভ হিম দ্য মানি, আমি তাকে টাকা দিতাম। ওকে, তাহলে কেউ আমাকে সাথে প্রতারণা করেছে টাকার জন্য, বাট আমি মনে করি যে আমার কাছে টাকা নিতে হলে কারো প্রতারণা করতে হয় না। ওকে, তাহলে হ্যাভ টু বা এটা হ্যাজ টু ইত্যাদির অর্থ কি? কোনো কিছু করার বাধ্যবাধকতা, নেসেসিটি, আর্জেন্সি বা অব্লিগেশন। ওকে, নাম্বার 5 হবে এটি উড রাদার বা উডেন্ট রাদার। এর অর্থ হচ্ছে বরং ভালো, কেমন? প্রিফারিং ওয়ান অপশন টু অ্যানাদার, কোনো একটি ইচ্ছার কাছে অন্য একটি ইচ্ছাকে বেশি গুরুত্ব দেওয়াকে বলা হয় উড রাদার। এখানে টু যে প্রিপোজিশনটি সেটি উজ্জ থাকে বা আন্ডারস্টুড থাকে। আচ্ছা, এখানে মনে রাখতে হবে যে দুটো কাজের অপশন থাকবে বা দুটো পছন্দের অপশন থাকবে, এই দুটোর মধ্যে যে কোনো একটি আমরা বাছাই করতে পারি, সেক্ষেত্রে আমরা উড রাদার ব্যবহার করব। আবার এটা নাবোধক হলো উড রাদার নট। আচ্ছা, যেমন বকুল উড রাদার লিভ পুয়ারলি দ্যান টেক ব্রাইবস। বকুল প্রয়োজনে দরিদ্রের মতো বসবাস করবে, তাও ঘুষ গ্রহণ করবে না। তাহলে ঘুষ গ্রহণ করা এবং দরিদ্রের মতো বসবাস করা, এই দুটো অপশনের মধ্যে বকুল কোনটি পছন্দ করবে? সে দরিদ্রের মতো বসবাস করাটাকে পছন্দ করবে। তাহলে উড রাদার এর অর্থ হচ্ছে দুটো অপশনের মধ্যে একটি অধিকতর ভালো পছন্দ করার জন্য আমরা এই অপশনটি ব্যবহার করি। যেমন আই উড রাদার ওয়াক দেন গো অন দ্য বাস, আমি বাসে না গিয়ে বরং হেঁটে যাব। এখানে দুটো অপশন, হ্যাঁ। আই উড রাদার টেক টি দেন কফি, আমি কফি না খেয়ে বরং চা খাবো। তাহলে এই যে দুটো অপশন, একটি কফি আর একটা হচ্ছে চা, এই দুটোর মধ্যে আমি চা পছন্দ করলাম, এক্ষেত্রে আমার উড রাদার অপশনটি ব্যবহার করতে হবে। এরপরে আই উড রাদার নট লিভ বাংলাদেশ অ্যান্ড সার্ভ মাই পিপল, আমি বরং বাংলাদেশ ত্যাগ করব না, বরং বাংলাদেশ ত্যাগ না করে কি করব? বাংলাদেশের মানুষকে সহযোগিতা করব। এখানে কিন্তু আর দেন ব্যবহার করলাম না। ওকে, আচ্ছা, তো আই উড রাদার নট লিভ বাংলাদেশ অ্যান্ড সার্ভ মাই পিপল। ওকে, তাহলে এর দ্বারাও বুঝে গেল যে আমি বাংলাদেশ ত্যাগ করব না। এই ত্যাগ না করা এবং ত্যাগ করা, এই দুটো অপশনের মধ্যে আমি ত্যাগ না করাটাকে পছন্দ করলাম এবং বাংলাদেশের মানুষকে সেবা করার অপশনটি গ্রহণ করলাম। ওকে, তাহলে উড রাদার এর অর্থ হচ্ছে কোনো একটি কাজকে আমরা বেশি প্রেফার করব তখন আমরা এই ফ্রেজটি ব্যবহার করব। ওকে, এভাবে আমরা কিছু বাক্য তৈরি করার অভ্যাস করলেই ইনশাল্লাহ ইংলিশ শেখাটা সাকসেসফুল হবে। আচ্ছা, হ্যাড বেটার বা হ্যাড বেটার নট, এটা অর্থ হচ্ছে আমরা যদি কখনো কাউকে উপদেশ দিই, গিভিং অ্যাডভাইস, তখন আমরা হ্যাড বেটার ব্যবহার করি। শুডও ব্যবহার করা যায় এই অর্থে, তবে শুডের চাইতে হ্যাড বেটার ব্যবহার করাটা অধিকতর পাওয়ারফুল। ডুইং সামথিং ইজ গুড, কোনো কিছু করা ভালো, এটি বোঝানোর জন্য হ্যাড বেটার ব্যবহৃত হয়। আনরিয়াল পাস্ট বাট গিভস মিনিং অফ প্রেজেন্ট অর ফিউচার, এটি সাধারণত হ্যাড শব্দটি যুক্ত থাকার কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে এটি আসলে পাস্ট টেন্স, বাট আসলে পাস্ট টেন্স না, আসলে এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স। যেমন উই হ্যাড বেটার থিঙ্ক বিফোর উই ইঙ্ক, আমাদের লেখার পূর্বে ভেবে দেখা উচিত, অর্থাৎ কোনো কাজ করার পূর্বে আমাদের ভেবে দেখা উচিত। এই যে ভেবে দেখা উচিত, এই উচিত অর্থটি আমরা হ্যাড বেটার শব্দটি দিয়ে ব্যবহার করলাম। উই শুড দিলেও হতো, উই শুড থিঙ্ক বিফোর উই ইঙ্ক, বাট একটু ফিগারেটিভ করার জন্য উই হ্যাড বেটার থিঙ্ক বিফোর উই ইঙ্ক, আমাদের কোনো কাজ করার পূর্বে সেই কাজটি সম্পর্কে ভেবে নেওয়া উচিত, বা কোনো কিছু লেখার পূর্বে আমাদেরকে ভেবে লেখা উচিত। সাদি হ্যাড বেটার নট ইট টু মাচ, সাদির এত বেশি খাওয়া উচিত নয়।
এই যে এত বেশি খাওয়া, এই বেশি খাওয়াটা তার উচিত নয়, এটি বোঝানোর জন্য হ্যাড বেটার নট ব্যবহার করা হলো। হ্যাডন্ট অল বেটার সাবমিট টু আল্লাহ, সবার কি আল্লাহর কাছে সাবমিট করা উচিত নয়? নিশ্চয়ই উচিত। তাহলে এই যে হ্যাডন্ট অল বেটার সাবমিট টু আল্লাহ, এই ফ্রেজটিও আমাদের উচিত অনুচিতকে প্রকাশ করছে। কিংবা বলতে পারি আমরা অ্যাডভাইস, যে এটি এক ধরনের অ্যাডভাইস যে সকলে আল্লাহর কাছে সাবমিট করুন বা আত্মসমর্পণ করুন। এরপরে হোয়াট ইফ বা হোয়াট উড হ্যাভেন ইফ, যদি আমরা হোয়াট ইফ দেখি বা হোয়াট ইফ ব্যবহার করি তাহলে যে অর্থ হবে হোয়াট উড হ্যাপেন ইফ, এটি ব্যবহার করলেও সে একই অর্থ হবে। স্পোকেন ইংলিশে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমরা যখন কোনো কিছুর বিষয়ে অনিশ্চিত থাকি বা কোনো কিছু করব কি করব না এই বিষয়ে যদি আমরা কারো পরামর্শ চাই, সাজেশন চাই, কিংবা কোনো কিছু নিয়ে আমরা উদ্বিগ্ন থাকি, তাহলে আমরা এই হোয়াট ইফ শব্দটি ব্যবহার করি। হ্যাঁ, সো আনসার্টেনটি, রিস্ক, টেনশন, ওরি, ব্যাড রেজাল্ট অফ হ্যাপেনিং সামথিং রং or dangerous or undesirable or accidental. Okay, sometimes asking for suggestions, permission, approval or opinion, এই ক্ষেত্রগুলোতে আমরা ব্যবহার করব। অর্থাৎ অনিশ্চিত, অজানা বা যেটা আমরা জানি না এরকম কোনো কিছু ঘটার সম্ভাবনা থাকলে তখন আমরা এই হোয়াট ইফ ব্যবহার করব। যেমন হোয়াট ইফ দ্য প্যান্ডেমিক লাস্টস লং, কি হবে যদি এই মহামারীটা আরও দীর্ঘায়িত হয়। তাহলে আমরা জানি না যে মহামারীটা দীর্ঘায়িত হলে কি ঘটবে, মহামারীটা দীর্ঘায়িত হলে কি ঘটবে এটা আমরা জানি না। তো এই ক্ষেত্রে আমরা হোয়াট ইফ ব্যবহার করব। একইভাবে হোয়াট ইফ আই বাই দ্য কার, আমি যদি গাড়িটা কিনি তাহলে কেমন হয়, এটি একটি সম্ভাবনা বা কারো কাছ থেকে আমরা একটা সাজেশন চাচ্ছি যে এটা একটা সাজেশন দাও যে গাড়িটি কিনলে কেমন হয়, হোয়াট ইফ আই বাই দ্য কার। ওকে, সো এই হোয়াট ইফ এভাবে আমরা অনেক বাক্য তৈরি করতে পারি। ওকে, যেমন হোয়াট ইফ ইউ ভিজিট মি, তুমি আমার কাছে আসলে কেমন হয়, তাই না? একইভাবে হোয়াট ইফ দেয়ার ইজ নো ইলেকট্রিসিটি, কী হবে যদি কোনো বিদ্যুৎ না থাকে। ওকে, সো আমরা এই আনসার্টেন বা রিস্ক বা টেনশন বা ওরি বা ব্যাড রেজাল্ট বা যেটি হয়নি হতে পারে এরকম যে কোনো কিছু বোঝানোর জন্য আমরা হোয়াট ইফ ব্যবহার করতে পারি। ওকে, সো এটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটি ব্যবহার শিখব এবং এরকম বাক্য তৈরি করব। এরপরে আসবে হোয়াট ইজ লাইক, কোনো কিছুর চরিত্র কেমন বা প্রকৃতি কেমন এটি বোঝানোর জন্য, বা কোনো কাজ করার অভিজ্ঞতা, অনুভূতি, শর্ত বা কারো শারীরিক যে তার যে যেমন তার একটা মনোভাব কেমন কেমন মাইন্ডসেটটা কেমন ইত্যাদি বোঝানোর জন্য আমরা হোয়াট ইজ লাইক ব্যবহার করি। যেমন হোয়াট ইজ দ্য বয় লাইক, ছেলেটি কেমন, এখানে ছেলেটি কেমন অর্থ হচ্ছে ছেলেটির আচরণ কেমন বা চরিত্র কেমন। হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক, আবহাওয়া কেমন, আবহাওয়াটি কেমন মানে এখানে হচ্ছে আজকের আবহাওয়াটা কীরকম বা ওইখানকার আবহাওয়া কীরকম, ভালো মন্দ, হ্যাঁ, রাউডি নাকি শান্ত, কোনটা। হোয়াট ওয়াজ ইউর ট্যুর লাইক, তোমার ভ্রমণ কেমন ছিল। হোয়াট ইজ বিইং দ্য ইউএস প্রেসিডেন্ট লাইক, ইউএস প্রেসিডেন্ট হওয়া কেমন, অর্থাৎ ইউএসের প্রেসিডেন্ট হওয়ার অনুভূতিটা কেমন। ওকে, তো হোয়াট ইজ লাইক এটি হচ্ছে কারো অনুভূতি বা কোনো সময়ের আমার কোনো অভিজ্ঞতা বা চরিত্র ইত্যাদি প্রকাশ করার জন্য বা কারো মনোভাব প্রকাশ করার জন্য আমরা হোয়াট ইজ লাইক ফ্রেজটি ব্যবহার করব। ওকে, খুবই সহজ, হোয়াট ইজ এবং মাঝখানে একটি শব্দ দিলেই আমরা পরে লাইক দিলেই সেটি হয়ে যাবে। ওকে, যেমন হোয়াট ইজ ট্রাভেলিং বাই লঞ্চ লাইক, লঞ্চে ভ্রমণ করা কেমন। ওকে, অথবা হোয়াট ইজ ইটিং হিলসা ফিশ লাইক, ইলিশ মাছ খাওয়া কেমন। ওকে, এগুলো সবই হচ্ছে এক্সপিরিয়েন্স, ক্যারেক্টার বা ফিলিং বা কন্ডিশন ইত্যাদি। কিন্তু পরের যেটি আছে সেটি হলো হোয়াট ডাজ লুক লাইক, কেউ দেখতে কেমন। আগেরটি ছিল প্রকৃতি কেমন আর এটি হচ্ছে আকৃতি কেমন। লুকস, শেপস, অ্যাপিয়ারেন্স, সারফেস, হাইট, ওয়েট ইত্যাদি, অর্থাৎ উচ্চতা বা ওজন বা তার আকৃতি কিংবা তার চেহারা ইত্যাদি কেমন দেখতে, এটি বোঝানোর জন্য হোয়াট ডাজ লুক লাইক। যেমন হোয়াট ডাজ র্যাবিট লুক লাইক, র্যাবিট বা খরগোশ দেখতে কেমন।
হোয়াট ডিড এ ডাইনোসর লুক লাইক, ডাইনোসর দেখতে কেমন ছিল। হোয়াট ডাজ দ্য ভাইরাস লুক লাইক, যে ভাইরাসটি এখন চলছে সেটি দেখতে কেমন। তাহলে কোনো কিছু দেখতে কেমন বা তার আকৃতি কেমন সেটি প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করব হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক। ওকে, এরপরে আমাদের একটু দ্রুত যেতে হবে অ্যাজ সুন অ্যাজ, এটি খুবই জনপ্রিয় এবং আমাদের প্রচুর ব্যবহার করতে হবে এটি। সো অ্যাজ সুন অ্যাজ এখানে আমরা মনে রাখবো যে দুটো কাজ ঘটবে, দুটো কাজের একটি সামান্য একটু আগে ঘটবে। হ্যাঁ, এতই সামান্য যে আমাদেরকে এই পার্থক্যটি ধরা খুব কঠিন হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা দুটো টেন্স একই রাখবো, প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট। বাট মনে রাখতে হবে যে দুটো কাজ একই সময়, যেই মাত্র ঘটে সেই মাত্র আরেকটি কাজ ঘটে। যেমন রকি shrieked as soon as he saw the giant in the movie, রকি চিৎকার করে উঠল যেই সে মুভিতে দৈত্যটিকে দেখলো, অর্থাৎ দৈত্যটিকে দেখলো আর সে চিৎকার করে উঠল। এখানে দুটো একই সাথে ঘটলো নাকি একটু আগে ঘটলো, যেমন জায়ান্ট দেখা এটির সাথে তার আগে ঘটলো এবং তার চিৎকার করে ওঠা এটি একটু পরে ঘটলো, বাট দুটোর মধ্যে আসলে খুব বেশি পার্থক্য নেই। তো এরকম ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ গোজ অ্যাওয়ে দ্য পুলিশ অ্যারাইভ, যেই মাত্র চোর চলে যায় সেই পুলিশ চলে আসে। আমরা সকলেই জানি যে দেখি যে চোর চলে গেলেই পুলিশ আসে, পুলিশের আগে আসে না। সো অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ গোজ অ্যাওয়ে দ্য পুলিশ অ্যারাইভ, যেই চোর চলে যায় সেই পুলিশ চলে আসে। তাহলে এখানে আমরা দেখি যে দুটো কাজ কিন্তু একই সঙ্গে ঘটে না, হালকা একটু পার্থক্য থাকে। তদুপরি আমরা দুটো টেন্সেই একই রকম করি, অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ গোজ অ্যাওয়ে দ্য পুলিশ অ্যারাইভ। ওকে, একইভাবে আমরা করতে পারি যে উই স্টার্টেড আওয়ার জার্নি অ্যাজ সুন অ্যাজ ইট স্টপড রেইনিং, বৃষ্টি বন্ধ হলো, আর তো যেই মাত্র বৃষ্টি পড়া বন্ধ হলো সেই মাত্র আমরা আমাদের ভ্রমণ শুরু করলাম। দুটো একই সঙ্গে আমরা মানে হালকা পার্থক্য আছে। ওকে, সো একইভাবে আমরা একটা নেগেটিভ যখন করব তখন বলবো নো সুনার হ্যাড ডট ডট দেন। মনে রাখতে হবে এখানেও দুটো কাজ ঘটবে, কিন্তু একটি কাজ আরেকটি কাজের চাইতে হালকা একটু আগে ঘটবে। ওকে, এবং এখানে যেটি হ্যাড যুক্ত সেটিকে আমরা করব পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটি দেনের পরে থাকবে বা হোয়েনের পরে থাকবে সেটি করব হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন নো সুনার হ্যাড আই ডিসাইডেড টু টেক অ্যাকশন দেন দি চান্স এন্ডেড, আমি যেইমাত্র সিদ্ধান্ত নিলাম, মানে আমি সিদ্ধান্ত নিতে না নিতেই সুযোগ শেষ হয়ে গেল। আমি কাজটি করার সিদ্ধান্ত নিতে না নিতেই সুযোগ শেষ হয়ে গেল। ওকে, নো সুনার হ্যাড আই ডিসাইডেড টু টেক অ্যাকশন, আমি কাজটি করার বা অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নিতে না নিতেই দ্য চান্স এন্ডেড, সুযোগ শেষ হয়ে গেল। Scarcely had Jawad opened his eyes when he saw his father, জাওয়াদ তার চোখ খুলতে না খুলতেই সে তার বাবাকে দেখল। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো কাজের মধ্যে একটা নাবোধক জিনিস কল্পনা করা হচ্ছে, তবে নাবোধক জিনিসটি হবে পাস্ট পারফেক্ট আর অন্য জিনিসটি হবে পাস্ট ইনডেফিনিট, এবং দুটোর মধ্যে একটুখানি পার্থক্য থাকবে যা ধরা যায় না। ওকে, সময় বেশি হয়ে যাচ্ছে, আমরা একটু দ্রুত যাই। অ্যাজ ইফ আর অ্যাজ দো, অ্যাজ ইফ আর অ্যাজ দো অর্থ হচ্ছে যেন, অ্যাজ লাইক সিমিলার ইত্যাদি। এটা যখন আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব তখন এর অর্থ হবে সত্য ঘটনা। যেমন হি লুকস অ্যাজ ইফ হি নোজ মি, সে এমনভাবে তাকায় যেন সে আমাকে চেনে, অর্থাৎ এটি সত্য ঘটনা, সে আমাকে আসলে চেনে। এই হি নোজ থাকার কারণে এটির অর্থ হবে সে আসলে আমাকে চেনে। শি সিমস অ্যাজ দো শি হ্যাজ স্টার্ভড ফর এ ফিউ ডেজ, তাকে দেখতে এমন লাগে যেন সে বেশ কয়েকদিন যাবৎ কোনো খানা খায়নি, আসলেই সে খানা খায়নি। ওকে, তাহলে এখানে কি দাঁড়ালো যে যদি প্রেজেন্ট টেন্স থাকে অ্যাজ ইফ অ্যাজ দোর পরে তাহলে সেটি বুঝতে হবে সেটি আসলে সত্য ঘটনা, কিন্তু যদি অ্যাজ ইফ অ্যাজ দোর পরে পাস্ট ইনডেফিনিট অথবা পাস্ট পারফেক্ট হয় তাহলে বুঝতে হবে যে এটি হলো আনরিয়াল প্রেজেন্ট অথবা আনরিয়াল পাস্ট, অসত্য। ওকে, সেক্ষেত্রে কি হবে, অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বে আমরা ব্যবহার করব প্রেজেন্ট টেন্স, পরে ব্যবহার করব পাস্ট টেন্স, কিংবা অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বে ব্যবহার করব পাস্ট ইনডেফিনিট টেন্স, পরে ব্যবহার করব পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, আচ্ছা কিছু উদাহরণ দেখি আমরা। আবির বিহেভস উইথ অল অ্যাজ ইফ অর অ্যাজ দো হি নিউ এভরিথিং, আজ আবির সবার সাথে এমন কাণ্ড করে, এমন ব্যবহার করে যেন সে সব কিছু জানে, সব জানতা। আসলে সে সব জানে না,
এটি সম্ভব নয়। ওকে, তো আসলে সে সব জানে না, কিন্তু তার ব্যবহার যেন সে সব জানে, তাহলে এটি অসম্ভব, আনরিয়াল প্রেজেন্ট টেন্স। দি কুইড টক্স অ্যাজ ইফ অর অ্যাজ দো ইট ওয়ার অ্যান অ্যাডাল্ট। বাবুটা এমনভাবে কথা বলে যেন সে একটা প্রাপ্তবয়স্ক, বাট আসলে সে প্রাপ্তবয়স্ক না। ওকে, তাহলে এটি আনরিয়াল প্রেজেন্ট। ওকে, মানে তার আচরণটা একদম রিয়েল, মনে হচ্ছে যে ব্যবহারটা খুব রিয়েল, কিন্তু আসলে কি রিয়েল? আসলে রিয়েল না, আসলে আনরিয়াল। একইভাবে পাস্ট টেন্স যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে? যেমন উপরের বাক্য, আবির বিহেভড উইথ অল অ্যাজ ইফ অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং, কিংবা দ্য কিড টকড অ্যাজ ইফ অর অ্যাজ দো ইট ওয়ার অ্যান অ্যাডাল্ট। একইভাবে উসাইন বোল্ট র্যান অ্যাজ দো হি হ্যাড ফ্লোন ওভার। উসাইন বোল্ট এমনভাবে দৌড় মেরেছিল যেন সে উড়ে গিয়েছিল। নওয়াব ফয়জুন্নেসা ডোনেটেড মানি অ্যাজ ইফ শি ওয়ার আ হাতেম তাই। নওয়াব ফয়জুন্নেসা এমনভাবে টাকা ডোনেট করেছিলেন যেন তিনি একজন হাতেম তাই ছিলেন। সো দুই ক্ষেত্রে আমরা দেখলাম যে এটা পাস্টের ঘটনা এবং পাস্টের রিয়েল ঘটনা, বাট আসলে কিন্তু পাস্টে এরকম ছিল না। যেমন উসাইন বোল্ট কিন্তু সত্যিকার অর্থে উড়ে যাননি, বা নওয়াব ফয়জুন্নেসা কিন্তু সত্যিকার অর্থে হাতেম তাই ছিলেন না। ওকে, তো বিষয়টা আনরিয়াল, হ্যাঁ, কিন্তু বর্ণনায় মনে হবে রিয়েল। ওকে, আচ্ছা, এরপরে সর্বশেষ আমরা দেখব ইউজ টু এবং বি অর গেট ইউজ টু। এটিও খুবই জনপ্রিয় এবং আমাদের প্রচুর ব্যবহার করতে হবে। ইউজ টু হচ্ছে আমরা অতীতকালের কোনো নিয়মিত অভ্যাস যদি প্রকাশ করি তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে ইউজ টু। অতীতকালের নিয়মিত অভ্যাস বোঝানোর জন্য আমরা ব্যবহার করব ইউজ টু। যেমন আমাদের যত অভ্যাস আছে অতীতকালে সব আমরা ইউজ টু দিয়ে ব্যবহার করতে পারবো। যেমন আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতাম। উই ইউজ টু এনজয় ভিলেজ ফেয়ার, আমরা গ্রামের মেলা উপভোগ করতাম। সবই কিন্তু অতীতকালের অভ্যাস। একইভাবে আমরা এখানে আরও ব্যবহার করতে পারি যে শি ইউজ টু হেল্প দ্য পুয়ার, সে দরিদ্রদের আগে সহযোগিতা করতো, বাট এখন আর সে করে না, অথবা এখন সে নাই, জীবিত নাই। আচ্ছা, এই একই ব্যবহারের আরেকটু ব্যতিক্রম হচ্ছে বি অর গেট ইউজ টু। বি অর গেট ইউজ টু অর্থ হচ্ছে অভ্যস্ত হওয়া, অ্যাকাস্টমড হওয়া, অভ্যস্ত হওয়া। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে যদি ভার্ব থাকে বি অর গেট ইউজ টুর পরে, তাহলে সেটি আমরা আইএনজি যুক্ত করব। যেমন আই অ্যাম নট ইউজ টু হার্ড ওয়ার্ক, এখানে কোনো ভার্ব নেই, আই অ্যাম নট ইউজ টু হার্ড ওয়ার্ক রয়ে গেছে সরাসরি। ওকে, কিন্তু যদি টু এর পরে একটি ভার্ব থাকতো ডু, তাহলে কি হতো? আই এম নট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। ওকে, তখন ডু হতো না, ডু এর সাথে আইএনজি যোগ হতো। মোস্ট উইমেন আর নট ইউজ টু কুকিং নাও, অধিকাংশ নারী এখন আর রান্নায় অভ্যস্ত নয়। এই যে টু এর পরে কুক ভার্বটি আসছে সেটার সাথে আমরা আইএনজি যোগ করে দিয়েছি। সো মোস্ট উইমেন আর নট ইউজ টু কুকিং নাও, এখন আর অধিকাংশ নারী রান্নায় অভ্যস্ত নয় বা রান্নায় অভ্যস্ত হয় না। ওকে, সো অভ্যস্ত হওয়া বোঝানোর জন্য আমরা বি ইউজ টু বা গেট ইউজ টু ব্যবহার করব। যেমন দে গট ইউজ টু গসিপিং ইন দ্য ক্লাস, তারা ক্লাসে গল্প করতে অভ্যস্ত ছিল। ওকে, বা অভ্যস্ত হয়ে পড়েছিল, যেমনটা শিক্ষার্থীগণ হয়েছিল কোভিড-19 আগে। তারা প্রচুর গল্প করতো এবং মনে করতো এই ক্লাসের কি দরকার, বাট এখন কিন্তু তারা ঠিকই মিস করে যে ক্লাসের আসলেই অনেক দরকার আছে। তো এই তো আজকে এই পর্যন্তই ছিল, আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরও দেখব। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। তো আমরা এই সংক্ষিপ্ত ক্লাসটিতে চেষ্টা করেছিলাম খুব সংক্ষেপে ক্লাসটি করার জন্য, বাট আসলে একটু দীর্ঘ হয়ে গিয়েছে। এনিওয়ে, তো এখানে আমরা অনেকগুলো ফ্রেজ শিখলাম, ওয়াজ বর্ন বা বি বর্ন, তারপরে ইউজ টু, গেট ইউজ টু, হ্যাড বেটার, উড রাদার, লেট অ্যালোন, লেস্ট। হ্যাঁ, তাছাড়া আরও শিখলাম হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড ইত্যাদি। আমরা আগামী যে পর্বটি আসবে সেখানে নতুন কিছু ফ্রেজ এবং ওয়ার্ডস শেখার চেষ্টা করব। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ, সে আশাবাদ ব্যক্ত করছি। সবার কাছে অনুরোধ রইল যে যদি ভালো লাগে তাহলে লাইক করার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।